শ্রোতাদের প্রতি আমাদের কথা চর্চার পক্ষ থেকে আমাদের বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি। ছোট গল্প চর্চার একটি উঠোন করব, তার নাম দিয়েছি আমরা কথা চর্চা। ঐতিহ্য সম্পন্ন একটি স্থান পশ্চিমবঙ্গের বনগাঁ লাইনের গোবরডাঙ্গা, সেখানে একটি অডিটোরিয়ামে প্রতি মাসের দ্বিতীয় রোববার বিকেল 4টে থেকে আমরা গল্প পাঠের আয়োজন রাখছি। প্রতি এপিসোডে আমরা 3 জন করে গল্পকারকে ডাকি, তাদের গল্প নিয়ে তারা গল্প পাঠ করেন এবং তার সঙ্গে তাদের সেই গল্পটি, যে গল্পটি তারা পাঠ করেন, সেই গল্পটি তারা কেন না লিখে পারলেন না, এই নির্মাণ ভাবনাটা নিয়ে তাদের একটি অতিরিক্ত আমরা 5-6 মিনিটের সময় দিই, তারা সেই গল্প ভাবনা নিয়ে বলেন। আসলে দুটি বাংলা তো আলাদা বাংলা নয়, দুটি বাংলা একই বাংলা, এটা আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি। তাই আমাদের খুবই ইচ্ছে ছিল যে আমরা বাংলাদেশের গল্পকার এবং কথা সাহিত্যিক নিয়ে আমরা একটা অধিবেশন করব। আজকে সেই স্বাদ আমাদের পূরণ হচ্ছে। বাংলাদেশে এটা আসলে এই প্র্যাকটিসটা আমাদের এখানে নাই, গল্প কেউ শোনে না, কবিতাও শুনতে চায় না। যারা কবিতা শোনানোর জন্য চেষ্টা করেন তারা খুব বিরক্তিকর প্রাণী হিসেবে চিহ্নিত হন। আজকে কথা চর্চা এখানে অনুষ্ঠান করছে। আপনারা জানেন যে আমরা প্রতি মঙ্গলবার এখানে পাঠক সমাবেশের নিবেদনে মঙ্গল সমাবেশ অনুষ্ঠান করে থাকি। এছাড়াও কিন্তু ঢাকা শহরে এখন প্রায় নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। এটা অবশ্য খুব ভালো দিক বলে আমি মনে করি। আমরা যখন এই চর্চার মধ্যে থাকবো তখন কিন্তু আমাদের মধ্যে আর বাঙালিত্ব বিরোধী বা আমাদের সংস্কৃতি বিরোধী, আমাদের সাহিত্য বিরোধী, শিল্প বিরোধী কোনো শক্তি, অপশক্তি মাথা ছড়া দিয়ে উঠতে পারবে না। স্কুলে ভর্তি হইনি তখন আমার খালা একটা রূপকথার লেখা পড়ালেন আমাকে। পড়াতে বললেন যে ডানাওয়ালা বোরাকের গল্প। তা আমি বললাম এই ঘোড়াটাকে আছে? খালা বলে হ্যাঁ আছে। মানে উনি হয়তো ধর্মের বোরাক চিহ্নিত করেছেন। তো খালা যদি সিরিয়াসলি বলছে আছে, আমি কি হয় এটা দিয়ে চলে গেলে সেই পরিদের দেশে বা যা হয় এইভাবে বলছেন, আমি কি ফেরা যায় পড়ে? হ্যাঁ, ওরা অনেক সুন্দর করে, যারা সুন্দর দেখতে তাকে। আমি কি সুন্দর দেখতে? হ্যাঁ তুই সুন্দর, তোরকে নিয়ে যাবে। একটা কল্পনা করা যায় না, একটা শিশু সে একটা পর্যায়ে তার যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ এবং আমরা প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে পড়ে গেলাম। আমার না মানে এই যে ক্ষুধার যন্ত্রণা, এই যে অভাব, শহরে এসে পড়লাম 1 বছরের মধ্যে, সহ্যই হতো না, পারতামই না মানতে। তখন মনে খালি কাজ করতো, এটা কোথায় আসে ঘোড়া? তখন বলি যে শিউলি গাছের নিচে যে শিউলিগুলো পড়ে, আমার বন্ধু কথা সাহিত্যিক পারভিন সুলতানা, ওর সাথে আমি প্রচুর শিউলি ঘুরিয়েছি। এখানে আমাদের প্রচুর শিউলি স্মৃতি আছে। আমি ওই শিউলি গাছের নিচে যেদিন নিজেকে তৈরি করলাম যে চলে যাব এবং ঘোড়াটা আসবে, কিছু একটা বলতে হবে, তখন আমি যখন ঘর থেকে বেরোচ্ছি, এখন ভাবলে আমার বুক কেঁপে উঠে যে ওই বয়সে একটা বাচ্চা মেয়ে এইসব সহ্য করতে পারছে না দেখে মানে চলে যাবে, এবং মনে হচ্ছে সিরিয়াসলি যাবো আমি, ঘোড়াটা আসবে। এই করে আমি বাসা থেকে যখন যাচ্ছি, আমি আব্বা আম্মা সবার দিকে টাকা দিকে আমি কেঁপে উঠলাম। তাও পরে মনে হলো যে না, এমন কিছু নিয়ে আসবো আমি যেগুলো দিয়ে বাড়ির অভাব চলে যাবে। তো আমি একদম অন্ধকারের মধ্যে শিউলি গাছের নিচে বসে আমার হাত পা কাঁপছে। আমি মানে কি পরে আমার মনে নেই, আমার খুঁজে বাসা থেকে হয়তো নিয়ে গেছে এরকম। কিন্তু ওর পরে ওই যে গেঁথে গেল ব্যাপারটা যে আমার মধ্যে, আমি বাবা মাকে ছেড়ে পর্যন্ত চলে যেতে চেয়েছিলাম যে এইসব বিপন্ন আমার সহ্য হচ্ছে না। নিজের অনুভূতি দিয়ে, নিজের উপলব্ধি দিয়ে যেভাবে আমার লেখার মধ্যে এই ব্যাপারগুলো আসছে, হয়তো পরাবাস্তবতা বলে, হয়তো ম্যাজিক রিয়েলিজম, এইটা কোথা থেকে শিখে হয়নি আমার। আমাদের গল্পের, বাংলা ছোট গল্পের শুরুটা কোথায় এটা আপনারা সবাই জানেন। রবীন্দ্রনাথের হাতে শুরু হয়েছিল এবং পরিচর্যিত হয়েছে, এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করে হয়ে গেছে যে এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়, এই 100 বছর পরেও এসে মনে হয় যে আমার এই গল্পটি কি রবীন্দ্রনাথের কোনো গল্পগুচ্ছের কোনো গল্পকে প্রতিস্থাপন করতে পারে কিনা। যে না পারে তাহলে এখনো হয়নি, আমাদের কিছু হয়নি। এতখানি কোনো সাহিত্যের কোনো, আমি বলবো না, আমার মনে হয় না যে অন্য কোনো সাহিত্যে এরকম একজন মাত্র শিল্পী, একজন মাত্র লেখক এত প্রচন্ড এবং শক্তিশালী একটা ভূমিকা রাখতে পেরেছেন যে শুরুতেই এটা শুরু করে দেয়।
একই উপন্যাসের ক্ষেত্রেও কিন্তু তাই। বঙ্কিমের মতো একজন জাত শিল্পীর হাতে উপন্যাসের যাত্রা শুরু হয়েছে, পরিচিত হয়েছে। তো এই দিক থেকে সৌভাগ্যবান। হ্যাঁ, আমাদের কথা সাহিত্যের যে চর্চাটা এই দিক থেকে সৌভাগ্যবান। রবীন্দ্রনাথের বাইরে প্রথম বিদ্রোহটা ছিল কল্লোল যুগের। রবীন্দ্রনাথের গল্পে যেমন আপনি দেখবেন যে সবকিছু আছে ধরুন, কিন্তু যৌনতা অনুপস্থিত। হ্যাঁ, খুব একটা পাওয়া যাবে না, কিন্তু মানে একটা আড়াল উনি বরাবর নিয়েছেন। কিন্তু যখন কল্লোল গোষ্ঠী এলো, বুদ্ধদেব বসু কিংবা অচ্যুত কুমার সেনগুপ্ত কিংবা প্রেমেন্দ্র মিত্র, তারা কিন্তু এগুলিকে অস্বীকার করলেন না। মানে যৌনতাই একমাত্র না, মানে কোনো কিছুকেই তারা অস্বীকার করলেন না। মানে জীবন যা, তা সবকিছুকে স্বীকার করে নিলেন এবং স্বীকার করে নিয়ে সেগুলিকে উপস্থাপন করলেন। এত নির্মমভাবে জীবনের এত ভয়াবহ অন্ধকার, বিপর্যয়, দুঃখ, বেদনা, হতাশা, নৈরাজ্য এত নির্বিকার ভাবে কিভাবে বলে যাওয়া যায়, সেটা এখনো বিষয় জাগে। আমরা তো পারি না। আমাদের তো মনে হয় যে একটু মায়া দয়া তো থাকা দরকার। হ্যাঁ, যেমন হাসান আজিজুল হক আখতারুজ্জামান ইলিয়াস সম্বন্ধে বলেছিলেন যে চোখের কোণে একটু কোমলতা থাকা ভালো, এত রুক্ষতা কেন? হ্যাঁ, তা আমিও হাসান আজিজুল হককে বলেছিলাম একই কথা, যে চোখের কোণে একটু মায়া থাকা ভালো, এত রুক্ষতা কেন? ওই একই কথা আমি কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছিলাম। এরই মাঝে এক একটি গন্ধ নেশার মতো জড়িয়ে ধরে ভৈরবকে। সে বুঝতে পারে এক একটা গন্ধ নেশার মতো জড়িয়ে ধরে ভৈরবকে, এবং গন্ধ শুনে সে কি বুঝতে পারে? সে বুঝতে পারে বর্ণার ডালে ডালে এখন মঞ্জরি। গন্ধ আসে, সে বুঝতে পারে ঋতুর গন্ধ পায়, ঋতু পরিবর্তনের গন্ধ। এখন যে হেমন্তকাল, হ্যাঁ, বহু মানুষ এই সময়ের গন্ধ পায়, কারণ প্রকৃতি প্রতিটা ঋতুতে তার গন্ধ পরিবর্তন করে। তো সেটা বলা হচ্ছে, এটা যে সে বুঝতে পারে বর্ণার ডালে ডালে এখন মঞ্জুরি। কি আনন্দ, কি আনন্দ! ঝাঁকে ঝাঁকে মৌমাছি আসে। এক একটা গন্ধ এমন এক একটা স্মৃতি, যাতে নখের কোনো আঁচড় নেই, দাঁতের কোনো দাগ নেই, ছিমছাম, নির্ভর, অবিরল। ধরো তুমি এমন কিছু হতে চাও, কিন্তু জানো সেটা কোন অবস্থাতেই সম্ভব নয়। আবার তুমি অন্য কিছু হতে চাও না। মৃত্যুর কয়েকদিন আগে বৃদ্ধ লোকটি আমাকে বলেছিলেন, মৃত্যু মানে আত্মহত্যা। বয়স যা হয়েছিল আর কটা দিন অপেক্ষা করলে এমনিতেই চলে যেতে হতো। তবুও তিনি সিদ্ধান্তটা নিলেন যে সেটা আমাকে আকারে ইঙ্গিতে বলেওছিলেন। আমি ততটা বুদ্ধিমান নই বলে তখন ধরতে পারিনি। মরে যাওয়ার আগে একটা সিদ্ধান্ত অন্তত আমি নিজে নিতে চাই। পরিবার, রাষ্ট্র, সমাজ, অদৃষ্ট কারণ একান্ত আমার নিজের সিদ্ধান্ত সেটা। শেষ দিন চায়ের বিল পরিশোধ করে উঠে যাওয়ার মুহূর্তে ঝুলে পড়া দেহটা কিছুটা শক্ত করে ধরে তুলে কথাটা বলেছিলেন। আমরা প্রতি শুক্র এবং শনিবার দরগার সামনে পদ্মা পাড়ে বাঁশ দিয়ে দাঁড়ানো চায়ের দোকানটির একটু দূরে পাশাপাশি বসতাম। আমি বললাম, কিংবা আমার বন্ধু খড়গপুরে থাকে, ওকে খবর পাঠাই আসুক, ওই আপনাকে সঙ্গে করে জায়গা দেখিয়ে দেবে। সে আপনার বন্ধু যখন আসবে তো আসবে, তার আগে আপনি চলেন আমার সঙ্গে, হেঁটে আসি। কত সময় লাগবে? সে আপনি যেভাবে হাঁটবেন, তবে আধ ঘন্টার বেশি না। আমি তো 1 ঘন্টায় ফিরে চলে আসি। গাড়ি যায় না, বাস ও পর্যন্ত এখনো পথ হয়ে পারেনি, ফাঁকা মাঠ। তবে লোকে যেভাবে জমি খুঁজতে নেমেছে, তাতে 2-4 বছরে রাস্তা পাকা হয়ে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।